ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তিতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার অভিযোগ, পুনর্মূল্যায়নের দাবি। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা জনগণ প্রতিহত করবে। 15 বছরের গুম খুন নির্যাতনের বিচার দাবি। 17-18 বছরের কালো যুগে যত খুন গুম কফর হয়েছে, মানবাধিকার কমিশন তার কি বিচার করেছে? যুগ যুগ ধরে মানুষ কিন্তু নিজের জীবনকে বাজি রেখে তারা যুদ্ধ করেছে কেন? মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। বিগত 16 বছরে এই যে গুমগুলো হয়েছে, এই যে খুনগুলো হয়েছে, আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরিয়ে নিতে চায়, আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না। স্বৈরাচার দেশ ধ্বংস করে গেলেও সম্ভাবনা শেষ হয়নি বললেন তারেক রহমান। পুলিশ কমিশন গঠন ও র্যাব বিলুপ্তির দাবি। জুলাই অভ্যুত্থানের মামলা নিয়ে সাভার থানার এসআই লাখ টাকার বাণিজ্য, অস্বীকার রাজীব শিকদারের, প্রমাণ পেলে ব্যবস্থা। মৌলভীবাজারের মাধবছড়া খাল পুনর্খননের নামে জোচুরি, টাকা হাতিয়ে নেন সাবেক চেয়ারম্যান সুয়েব, ব্যবস্থা গ্রহণের দাবি। 21 বছর পরিত্যক্ত ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনাল, অব্যবস্থাপনায় দায়ী চরম ভোগান্তিতে পরিবহন শ্রমিক ও যাত্রীরা। এবং 6 বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ, লিটনকে অধিনায়ক করে টি-20 দল ঘোষণা, নতুন মুখ রিপন। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। গণ অভ্যুত্থানের পর ধস নেমেছে বাংলাদেশ থেকে ভারতের আয়ে, পর্যটন কমেছে 90%। ভারতের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট কমেছে 3 ভাগের 2 ভাগ। এই অবস্থায় দুই দেশের সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তবে পতিত স্বৈরাচারের বাংলাদেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করে নতুন সম্পর্ক নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। একই মত ভারতের সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষকেরও। হাসান মাহমুদের রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর কোনোভাবেই থামছে না ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা, যা পানি ঢালছে দুদেশের সম্পর্কে। নেতিবাচক প্রভাব পড়ছে বাণিজ্যেও। প্রতিবছর বাংলাদেশ থেকে ভারতীয়রা কমপক্ষে $4 বিলিয়ন রেমিটেন্স নিয়ে যায়। রপ্তানি থেকে আয় হয় অন্তত $14 বিলিয়ন। ভারতের $16 বিলিয়ন পর্যটন খাতে বরাবরই বড় অবদান বাংলাদেশি পর্যটকদের। তবে গণ অভ্যুত্থানের পর কমেছে ভারতে যাওয়া বাংলাদেশির সংখ্যা, অর্ধেকে নেমেছে ফ্লাইট সংখ্যা। সম্পর্ক অবনতির প্রভাব পড়েছে ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিতে। তবে সম্পর্ক উন্নয়নে সোমবার বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। দুদেশের সম্পর্ক উন্নয়নে ভারতের অবস্থান জানান দুই দেশের পররাষ্ট্র সচিব। তবে বিশ্লেষকরা বলছেন, স্বৈরাচার সরকারের সময়ে হওয়া দেশবিরোধী অসংখ্য চুক্তির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এ অবস্থায় দুদেশের চুক্তিগুলো পুনর্মূল্যায়ন জরুরি বলে মনে করছেন তারা। সবচেয়ে ভালো চুক্তি হচ্ছে সেটা যেটা দুই দেশের জন্য সুফল বয়ে আনবে, উইন উইন যেটাকে বলা হয়। অভিন্ন নদী পানি ডাইভার্ট করা নিয়ে অসন্তোষ আছে, আমাদের বর্ডার কিলিংস নিয়ে অসন্তোষ আছে, আমাদের অসম বিদ্যুৎ চুক্তি করা নিয়ে একটা অসন্তোষ আছে, আমাদের অসম ট্রানজিট চুক্তি করা নিয়ে একটা অসন্তোষ আছে। সার্বিকভাবে অসন্তোষটা গড়ে উঠেছে। এসব চুক্তি ভারতের জনগণের নয়, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে করা হয়েছে বলে মনে করেন দেশটির সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষকরা। চুক্তি প্রকাশ, পর্যালোচনা, প্রয়োজনে বাতিলের পরামর্শ তাদের। যদি এই চুক্তিগুলি সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত না হয়, সমতার ভিত্তিতে চুক্তিগুলি স্বাক্ষরিত না হয়ে থাকে, আমি নিঃসন্দেহে মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই চুক্তিগুলি বাতিল করা। ইতিমধ্যেই আমি দেখছিলাম যে আদানির সঙ্গে যে বিদ্যুৎ চুক্তি, সেই সংক্রান্ত খানিকটা পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে এবং আদানির যে লুটপাট তন্ত্র তার বিরোধী একজন মানুষ হিসেবে আমি ডেফিনেটলি নিশ্চিতভাবে এই পদক্ষেপকে আমি সমর্থন ও সংহতি জানাই। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক দুদেশের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আনবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আমাদের দেশকে বুঝে নিতে হবে যে বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশে কারা শাসন করবে, এটা বাংলাদেশিদের নিজস্ব ব্যাপার। আমাদের এর মধ্যে মাথা ঘামানোর কোনো দরকার নেই। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গুম খুন, পিলখানা হত্যাকাণ্ড ও জুলাই গণহত্যা সহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাক আয়োজিত ভুক্তভোগী গণজামায়াতে এ আহ্বান জানান তারা। এ সময় গুম খুনে জড়িত আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা প্রতিহতের ঘোষণা দেন বক্তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট।
এটাও সহ্য কখনো করতে পারবো না, ছেলে আমি ছেলেকে আর পাবো না। এভাবেই কান্নায় ভেঙে পড়েন আওয়ামী সরকারের শাসনামলে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া স্বজনরা। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, তবে রয়ে গেছে তার তাণ্ডবের ক্ষত, যা বয়ে বেড়াচ্ছে এখানে উপস্থিত পরিবারগুলো। তাদের এখন একটাই দাবি, যেন বিচার করা হয়। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগীদের বক্তব্যে হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। বিকাল 5টার সময় প্রাইভেট পড়ে বাড়ি আসতেছিলাম, তখন গুলি লাগছে। স্বৈরাচারী প্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে অনেক ভাই হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে। আমরা তার প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় নামছি আজকে। যারা দীর্ঘ 15 বছর এই গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানান সমাবেশে উপস্থিত রাজনৈতিক দলের নেতারা। সে সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান নেতারা। এই রাজনীতির লড়াই চলবেই, তারপরেও এই লড়াই নিয়েও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। এই ফ্যাসিস্ট শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা, তাদের প্রত্যেকের বিচার চাই। একটা ট্রাইব্যুনালের সমস্ত বিচার করা যাবে কিনা আমি জানি না, অনেকগুলো ট্রাইব্যুনাল গঠন করা দরকার। 17-18 বছরের কালো যুগে যত খুন গুম কফর হয়েছে, মানবাধিকার কমিশন তার কি বিচার করেছে? যুগ যুগ ধরে মানুষ কিন্তু নিজের জীবনকে বাজি রেখে তারা যুদ্ধ করেছে কেন? মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। গণজমায়েতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করা হয়। বক্তব্যে বলা হয়, বিএনপি ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিলে ন্যায় বিচারের ভিত্তিতে সরকার পরিচালিত হবে ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ভারতের সাথে নতজানু হয়ে নয়, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারতের সাথে কোন নতজানু সম্পর্ক আর হবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, আমাদের ঈর্ষার ভিত্তিতে। ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্ক যদি আগামীতে তারা স্বপ্ন দেখে, সেই সম্পর্ক এই বাংলাদেশে আর কোনোদিন সফল হবে না। সব গুম, খুন ও হত্যার বিচারের আশ্বাস দিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম হুঁশিয়ারি করে বলেন, মামলা বাণিজ্য যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা মামলা বাণিজ্য করছে, যারা চাঁদাবাজি করছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে। সমাবেশে জাতিসংঘের প্রতিনিধি, স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার দেশকে ধ্বংস করে দিয়ে গেলেও এখনো সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা কাজে লাগাতে দলের নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন, দেশের মানুষের ভবিষ্যৎ ধ্বংস করতে চেয়েছিল পতিত স্বৈরাচার। তারেক রহমান আরও বলেন, বিএনপি একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চায়, তাই মানুষ ভরসা রাখে এমন কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। বলেন, শুধু নিজের কথা ভেবে দেশ ও মানুষের কথা ভাবতেও হবে। ভোট ডাকাতি, নিশিরাত, ডামি ভোট, এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না, এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। এখনো সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয়, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। শুধু নিজের কথা ভাবলে হবে না, আসুন আমরা দেশ এবং মানুষের কথা ভাবি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারোর খবরদারি চলবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক হবে সমমর্যাদার, যা দুই দেশের জন্যই কল্যাণকর। এদিকে হত্যা, গুমের অপরাধে আন্তর্জাতিকভাবে অভিযুক্ত র্যাব বিলুপ্তির সুপারিশ তুলে ধরেছে বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদন। মঙ্গলবার সকালে সুইডেন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ জিন্টু সহ নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এ সময় গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব হবে। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশে দেশে হতে হবে, কোনো ব্যক্তি বা দলের সাথে নয়। শুধু আভ্যন্তরীণ ব্যাপার না, বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনা করে যে প্রবণতা, এটা ভারতকে পরিহার করতে হবে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশের সংস্কারে বিএনপির সংস্কার প্রস্তাব তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধে প্রয়োজনীয় প্রস্তাবনাও সুপারিশে আছে দাবি করেন তিনি। যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে, সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। কোনো রাজনৈতিক দল জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে যদি সীমা লঙ্ঘন করে, এই দেশের লড়াকু সচেতন জনগণ তার বিরুদ্ধে আবার রাজপথে নেমে তাদেরকে যথাস্থানে প্রতিস্থাপিত করবে। এদিকে গুলশানের উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার প্রত্যয় জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। আমাদের দেশের বিরুদ্ধে আজকে বিদেশি সংস্কৃতি শুধু নয়, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আজকে হচ্ছে। দেশীয় সংস্কৃতিকে উৎসাহিত করতে সবার আগে বাংলাদেশ নামক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আগামী 16 ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট আয়োজনের তথ্যও জানান তিনি। বাংলাদেশের গান, বাংলাদেশের সংস্কৃতির মধ্য দিয়ে সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আপনাদের সর্বাত্মক জুলাই আগস্ট বিপ্লবে আহত বা নিহতের ঘটনায় করা মামলা যেন লাখ লাখ টাকার বাণিজ্য। এই সুযোগ নিচ্ছে কিছু পুলিশ ও কুচক্রী মহলের কাছে। সাভার থানার সাব ইন্সপেক্টর এমন মামলা বাণিজ্যের প্রমাণ এসেছে দেশ টিভির হাতে। সাথে রয়েছে স্থানীয় কিছু রাজনৈতিক নেতারাও। সাভার প্রতিনিধি দেওয়ান ইমনকে সাথে নিয়ে এম এ আজিমা রিপোর্ট। দোকানের চাবি পর্যন্ত দেখাইছি, তাও বিশ্বাস করে নাই। পরে যখন মনে করেন যে গুলি শুট করছে একবারে কাছের থেকে, যখন গুলি করলো তখন আমার আগুন এনে ফাটা আড্ডি বাড্ডি সব মারা গেছে। জুলাই আগস্ট বিপ্লবে পুলিশের গুলি খেয়ে কোনো মতে প্রাণে বেঁচে গেলেও ডান হাত অচল সাভারের মুদি ব্যবসায়ী ইসরাফিল হোসেনের। এখন তার জন্য নতুন বিপত্তি মামলা বাণিজ্য। প্রতিদিন দোকানে বিএনপির স্থানীয় নেতা সহ পুলিশ আসছে তাকে মিথ্যে মামলার বাদী করতে। সাভার থানার এসআই দারোগা রাজীব কয় সরকারি কোনো অনুদান পাইছেন? বললাম না, আমি সরকারি কোনো অনুদান এখনো পাইনি। সরকারি অনুদান এর আগে দিয়ে দিল 2 লাখ টাকা, আপনি তো পান নাই। তে আপনি আইসেন, আপনি কিছু অনুদান নিয়ে দেবো না। আমাকে নিয়ে গেল হলো কোর্টে, নিয়ে দেখলাম কোর্টে। তখন কয় যে আপনার তো কেস হলো ডকুমেন্টস, এই ডকুমেন্টস ছাড়া তো সরকারও দিবে না, কেউই দিবে না। বর্তমানে সাভার থানার সাব ইন্সপেক্টর রাজীব শিকদার মোবাইল ফোনে 150 জনের বিরুদ্ধে মামলা সাজিয়ে বাদী হবার প্রস্তাব দেন ইসরাফিলকে। মামলা করলে 50,000 টাকার সহযোগিতা মিলবে বলেও জানায় রাজীব। বড় ভাই আমার উপর বিশ্বাস রাখেন, সমস্ত দায়ভার আমার উপরে চাপান। সাভারে 40 জন লোক মামলা করিছে। কয়জন লোক মামলা করিছে? মিনিমাম 40 জন, তার বেশি। একটা লোকের দেখান তো যা ক্ষতি হয়েছে, উপকার ছাড়া। অনেকেই এমন মামলা করেছে বলে আশ্বস্ত করে পরবর্তীতে আসামিদের অব্যাহতি দিতে লাখ লাখ টাকার চাঁদাবাজির বুদ্ধিও দেয় সাভার থানার সাব ইন্সপেক্টর রাজীব। এই যে আসামির নামে যে গুলো দিচ্ছেন, 2 দিন পরে আসামিরা আপনার সাথে যোগাযোগ করবেন, বাইরে তোর 1 লাখ টাকা দিচ্ছি, তুই আমার নামটা বাদ দিয়ে দে। ঠিক আছে, তুই টাকা পয়সা নিয়ে আই, টাকা পয়সা তুই নিয়ে আই। টাকা পয়সা নিয়ে এসে দামে আপনার লোক দিবানে, আপনার ভয় নেই। বিএনপি জাতীয় লোকজন দিবানে, টাকা পয়সা নিয়ে আই। তুই টাকা পয়সা নেবেন, কোর্টে যাই হোক, থানায় এসেই হোক, বা যে সংস্থার কাছে তদন্ত দেয় তার কাছে যাই এপিটোপিট দিয়ে এসে পাবেন ভাই আমি ভুলবশত বুঝিনি, এর নামটা ঢুকে গেছে। বিষয়টি জানতে এবার পুলিশের সাব ইন্সপেক্টর রাজীব শিকদারের মুখোমুখি দেশ টিভি টিম। সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেন তিনি। আমি কার নামে মামলা দিয়ে বাণিজ্য? সব তথ্য প্রমাণ আছে।
আচ্ছা আসেন আমি কথা বলি কি। তবে এরপরেই ম্যানেজের চেষ্টা চালায় দেশ টিভির সংবাদকর্মীদের। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলেনি সাভার থানার অফিসার ইনচার্জ। তবে মোবাইল ফোনে জানান যথাযথ প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তো যদি এই ধরনের কোনো অভিযোগ কোনো ভুক্তভোগী আমাদের কাছে আসেন, হ্যাঁ অবশ্যই তিনি নির্দ্বিধায় আমার এখানে আসবেন এবং অভিযোগ দিবেন, আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কিছু অসাধু পুলিশ আর মামলা চক্রের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাভারের সাধারণ মানুষ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অক্টোবর পর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ৮৮টি। এই গ্রেফতার ও মামলা আরও বাড়বে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। বলেন, বাংলাদেশের ন্যাক্কারজনক এসব ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতার করা হবে। এতে উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, ২০০৯ সাল থেকে ৪ আগস্ট ২০২৪ সাল পর্যন্ত পদোন্নতি বঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তার পদোন্নতির সুপারিশ করা হয়েছে। সেই ট্যালির উপরে আমরা আরো আপনাদের ৭০ জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরও বেশ কিছু ৮৮টা কেস হয়েছে। আমরা আরও আপনাদেরকে ইলাবোরেট একটা প্রেস রিলিজ দিব যে কতজন অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্টের সংখ্যা আরও বাড়বে এবং কেসের সংখ্যাও ২-১টা বাড়তে পারে। ওনারা ১৫৪০ জনের মতো কর্মকর্তার আবেদন পেয়েছিলেন, সেগুলো যাচাই বাছাই করে ওনারা ৭৫০ কর্মকর্তাকে ৭৬৪ জন কর্মকর্তাকে টু বি প্রিসাইজ ভূতাপেক্ষা সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতির সুপারিশ করেছেন। মৌলভীবাজারের মাধবছড়া খাল পুনর্খননের নামে ভোলারকান্দি রাস্তা ক্ষতিগ্রস্ত করেছে সাবেক চেয়ারম্যান শুয়েব আহমেদ। হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ টাকা। বাধা দেওয়ায় স্থানীয়দের দেয় হুমকি ধুমকিও। জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। সহকর্মী সালে এলাহি কুটি এর তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মৌলভীবাজারে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন। এখানে 4 গ্রামের অন্তত ২৫,০০০ মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা ভোলারকান্দি। এই রাস্তার পাশেই রয়েছে মাধবছড়া খাল। ২০২২ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে এই খালটি পুনরায় খননের প্রকল্প গ্রহণ করে। বাস্তবায়নের দায়িত্ব পান সাবেক বনমন্ত্রী শাহাবুদ্দিনের ভাগ্নে বড়লেখা উপজেলার সাবেক চেয়ারম্যান শুয়েব আহমদ। ক্ষমতার দাপটে নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হয় খাল খনন। সেই সাথে প্রকল্পটির আশপাশের সরকারি রাস্তা কেটে মাটি ও গাছ বিক্রি করা শুরু করেন তিনি। সে কাজে বাধা দিলে ঠিকাদার ও বিগত সরকারের প্রভাবশালী নেতারা এলাকাবাসীকে পুলিশের ভয় দেখায়। এদিকে বিপুল পরিমাণ মাটি কাটায় ধসে পড়েছে রাস্তা, মসজিদ ও কবরস্থানের সীমানা প্রাচীর। মারাত্মক ঝুঁকিতে বসতবাড়ি। এখন আমরা বাড়ি নাই, গন নাই, বাঙ্গিয়া নিচে গিয়েও এই স্থায়ী রাস্তারে খাটিয়া খান খননের কথা হইয়া রাস্তা খনন করিয়া অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। রাস্তার অপর পাশের কোনো জমি না কেটে উনারা ওই পাশের মালিকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইছে, আর অপর দিকে করছে কি রাস্তাটা মাঝামাঝি কেটে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছে। এখন জনগণ রাস্তা দিয়ে চলাফেরা করতে পারতেছে না। আমরা বহুত বাধা ভিন্ন দিছি, এবার দিয়ে খুদিও না গাছ আছেন গাছেন তোর মুরা সকালে তুললিছুন। এখন আমরা ডেলিভারি এগুলো গিলাইয়া যাওয়া করতাম পারি না, অথচ ঢাকা সিলেট একজন লাশ মারা গেলে অ্যাম্বুলেন্সে লইয়া যাওয়া করতাম পারি না, বাচ্চারা স্কুল মসজিদ যাইতে পারে না। সঠিক নিয়মে কাজ না করায় এত বড় প্রকল্পটি মানুষের কোনো কাজে আসেনি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। উত্তর দিকে গাংটা না খনন করিয়া দক্ষিণ দিকে খরায় রাস্তার খুব ক্ষতি হচ্ছে। গাছ কাটায়, গাছের মুড়া তুলায় আরো ক্ষতি হচ্ছে। এগুলা না তুললে অত ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। মানুষের ভোগান্তি নিরসনে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে রাস্তাটি সংস্কারের নির্দেশ দিয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এখানে রাস্তাটার বেহাল দশা দেখে আমি আপাতত উপজেলা আমাদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন ওনাকে সাময়িকভাবে যাতে লোকজন চলাচল করতে পারে তার ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছি, এবং এলাকাবাসীর পক্ষ থেকে যে আমরা যে আবেদনটা পেয়েছি রাস্তাটার বিষয়ে সেটা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সংস্কারের আবেদন সহ সেই আবেদনটাকে আমরা পাঠানোর ব্যবস্থা নিচ্ছি। খাল খননে এই দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ ও রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।
নওগাঁয় বেড়েই চলেছে শীতের প্রকোপ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, নওগাঁয় যেহেতু শীতের এই প্রভাব অনেক বেশি বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে জনজীবনে শীতের প্রভাব আপনি কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে। আপনি যেমনটি বলছিলেন, উত্তরে জেলা নওগাঁয় গত এক সপ্তাহ যাবৎ শীতের তাপমাত্রা ব্যাপক হারে পড়েছে। বলতে গেলে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কয়েকদিন যাবৎ নওগাঁয় প্রবাহিত হচ্ছে এবং এই তীব্র শীতের কারণে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। আর শ্রমজীবী মানুষের কথা না বলে নয়, তারা ঠিকমতো কাজে যোগদান করতে পারছেন না। বিশেষ করে সকালে এবং সন্ধ্যায় নওগাঁর পথঘাট রাস্তাঘাট একেবারে জনশূন্য বললেই চলে। বিশেষ করে গাড়ি যেগুলো চলাচল করছে, এসব গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। এবং আমি আপনাকে যদি একটি তথ্যের কথা বলি যে গতকালকে নওগাঁয় সড়ক দুর্ঘটনায় 3 জন মারা গেছে। নওগাঁর মান্দা উপজেলায় চৌবাড়িয়া রাস্তায় বিকেল 4:30-5টার দিকে, এবং আগের দিনে মান্দার কালীগ্রাম মহাবিদ্যালয়ের পাশে সড়ক দুর্ঘটনায় 2 জন মারা গিয়েছে। এবং এই দুটো সড়ক দুর্ঘটনার অন্যতম কারণই হচ্ছে ঘন কুয়াশার কারণে রাস্তাঘাট দেখা যায় না, এবং এই কারণে মূলত ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন হতাহত হয়েছে। আপনাকে যদি হাসপাতালের কথা বলি, নওগাঁ আমি গতকালকের নওগাঁ সদর হাসপাতাল সহ কয়েকটি হাসপাতাল আমি ঘুরে দেখেছি। সেসব হাসপাতালে বয়স্ক এবং শিশু রোগী বেশ বেড়ে গেছে এবং এসব শীতজনিত রোগের কারণে এসব রোগীদের কারণে হাসপাতালে জায়গা দেওয়ার জায়গা নেই, বিশেষ করে বেড তো নেই। এসব রোগীদের জন্য বারান্দা এবং ফ্লোরেই মেঝেতে ফ্লোরিং করে চিকিৎসা নিতে হচ্ছে। আর শ্রমজীবী মানুষদের কথা যদি বলি, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ করে সকালে এবং বিকেলের শিফটে রিক্সা চালক ভ্যান চালক রাস্তায় তেমন একটা দেখা যাচ্ছে না, এবং এই ক্ষেত্রে যেও 2-1 রিক্সা চালক পাওয়া যাচ্ছে, তারা অতিরিক্ত ভাড়া নেওয়ার চেষ্টা করছে। সবকিছু মিলে বলা যেতে পারে নওগাঁর জনজীবন অনেকটাই স্থবিরতা নেমেছে। আজকের আমি সকাল 6টার আবহাওয়া অফিসের বদরগাছি আবহাওয়া অফিসের আমি তথ্য নিয়েছি। নওগাঁয় আজকের সকালে তাপমাত্রা হচ্ছে 12.6, 11.6। গতকালকে ছিল এটা 13.1 এবং এর আগের দিনে ছিল 12.7। এর আগে আমি যদি আপনাকে বলি, গত শনিবারে ছিল 9.5 ডিগ্রি তাপমাত্রা। সবকিছু মিলে এই তাপমাত্রাটিও সারা দেশের মধ্যে প্রায় এক সপ্তাহের মধ্যে 3 থেকে 4 দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে নওগাঁতে। তো নওগাঁ থেকে শীত নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ কামাল। নওগাঁয় বেড়ে চলেছে শীতের প্রকোপ এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজী কামাল হোসেন। সব ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও 21 বছর ধরে পরিত্যক্ত ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনাল, এতে চরম ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট পরিবহন শ্রমিক ও যাত্রীরা। কর্তৃপক্ষের উদাসীনতায় টার্মিনালটি এখন মাদক সেবীদের আড্ডাখানা। সহকর্মী শাকিল আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঠাকুরগাঁও দিনাজপুর মহাসড়কের পাশে 2003 সালে এলজিডির তত্ত্বাবধানে নির্মিত হয় ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনাল। উদ্বোধনের পর থেকেই কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে চালু হয়নি এটি। বর্তমানে মহাসড়কের পাশে অস্থায়ী কাউন্টার বসিয়ে টিকিট বিক্রি করছে পরিবহন সংশ্লিষ্টরা, অথচ টার্মিনালে সব ধরনের সুবিধা থাকা সত্ত্বেও তা ব্যবহার করা হচ্ছে না। যাত্রী ভোগান্তির পাশাপাশি মহাসড়কের পাশে বাস দাঁড় করিয়ে রাখায় বাড়ছে যানজট ও দুর্ঘটনা। আর 21 বছর পর টার্মিনালটি এখন মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। শীঘ্রই টার্মিনালটি চালুর দাবি জানান যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। হওয়ার পর থেকে এখন এই পর্যন্ত অরক্ষিত অবস্থায় আছে। কাজেই এই টার্মিনাল সুন্দরভাবে পরিচালনা করার জন্য কর্তৃপক্ষ তদারকি করা উচিত। আমাদের টার্মিনালটাতে মনে করেন গাড়ি ঘোড়া বন্ধ, টার্মিনাল ঠিকভাবে চালু হয় না, টার্মিনালে কোনো কাজকামও নাই। আর আমাদের যে কোনো দুর্ভাগ্য হচ্ছে, কষ্ট হচ্ছে, এবার যাত্রীদেরও কষ্ট।
টার্মিনাল ঠিকভাবে চালু হলে সবারই ভালো হবে। এই টার্মিনালে সবচেয়ে বড় যেটা সমস্যা এটা হলো মাদকের। এমন কিছু কিছু গাড়ি আছে, এই গাড়িগুলোতে আপনি সবসময় দেখবেন যে মাদক সেবীদের আড্ডাখানা। ভিতরে মনে করো টার্মিনাল রাখলে ভালো হয় আর কি, আমাদের জন্য সুবিধা হয়। রাস্তায় মনে করো গাড়ি পার্কিং করি, এই অটো রিক্সা যায়, গাড়ি পাড়ি যায়, অনেক ঝুঁকিপূর্ণ হয় আর কি যাত্রীদের। সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অব্যবস্থাপনায় দীর্ঘদিন পড়ে থাকা পরিত্যক্ত এই টার্মিনালের বিষয়ে কথা বলতে রাজি হয়নি মালিক পক্ষের কেউ। এদিকে শীঘ্রই টার্মিনালটি চালুর আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। বাসের মালিকদের সঙ্গে মালিক সমিতির সঙ্গেও আমাদের বৈঠক হয়েছে, তারাও আমাদেরকে কথা দিয়েছে যে এই কাজগুলো সমাপ্ত হওয়া মাত্রই তারা বাস টার্মিনালে বাস স্থানান্তর করবেন। আশা করি খুব দ্রুততার সঙ্গে কাজগুলো শেষ করে এই বাস টার্মিনালে আমরা পূর্ণভাবে বাস টার্মিনালটি চালু করতে পারবো। যাত্রী দুর্ভোগ, যানজট ও দুর্ঘটনা এড়াতে শীঘ্রই বাস টার্মিনালটি চালুর দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক খবর। সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আল বশির। 2025 সালের 1 মার্চ পর্যন্ত ক্ষমতায় থাকবে তার এই অন্তর্বর্তী সরকার। বিদ্রোহীদের 12 দিনের ঝোড়ো অভিযানে রাজধানী দামেস্ক দখল হওয়ার আগে 41 বছর বয়সী আল বশির বিদ্রোহীদের নেতৃত্বাধীন সালভেশন গভর্নমেন্ট পরিচালনা করেছিলেন। আর বশিরের জন্ম 1983 সালে ইদলিবের জাবাল আল জাউইয়া শহরে। আলেপ্পো ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে লেখাপড়া সম্পন্ন করেন তিনি। এরপর শরিয়াহ ও আইন নিয়ে লেখাপড়া করেন ইদলিব ইউনিভার্সিটিতে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সিরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গেল 48 ঘন্টায় সিরিয়ায় 100 বিমান হামলা চালায় দেশটি। আল জাজিরা জানায়, সিরিয়ার 48 ঘন্টার মধ্যে অন্তত 480 বার হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার এক ভিডিও প্রকাশ করে সেনাবাহিনীর দাবি, জঙ্গিবাদের উত্থান থেকে রক্ষার্থে সিরিয়ার অস্ত্র ভাণ্ডারগুলোতে এ হামলা চালানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটোস জানায়, সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি প্রতিরক্ষা অঞ্চল তৈরি করবে দেশটি। আফগানিস্তানে তীব্র হচ্ছে খাদ্য সংকট। ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছে বেসরকারি সংস্থাগুলো। পুষ্টিহীনতায় দেশটির 5,70,000 শিশু, সেই সঙ্গে মাথাচড়া দিচ্ছে শিশুশ্রম। এদিকে তালেবান শাসনে শিক্ষার অধিকার হারিয়ে কোণঠাসা দেশটির নারীরাও। নীরব দাসের রিপোর্ট। এক টুকরো রুটির জন্য হাহাকার। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে অবস্থিত হেরাতের এই গ্রামটি যেন দুর্ভিক্ষের রাজ্য। সেখানকার মানুষেরা জানেন না কখন জুটবে খাবার। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে অঞ্চলটিতে খাবার সরবরাহের কাজ করছে আসিল নামে একটি বেসরকারি সংস্থা, যা পরিচালিত হচ্ছে যুক্তরাষ্ট্রের দ্বারা। সংস্থাটির সদস্য 25 বছর বয়সী এক তরুণ। হেরাতের থেকে 45 মিনিট দূরে অবস্থিত একটি গ্রামে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি, যা বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে কেনা হয়েছে। তবে এই খাদ্য সামগ্রীগুলো শুধুমাত্র একটি পরিবারের পেটেরই ক্ষুধা মেটাতে পারবে। অর্থনৈতিক সংকটের মুখে দিন কাটছে আফগানিস্তানের মানুষগুলোর। শহর থেকে দূরে এই গ্রামের মানুষগুলোর কাছে পরিষ্কার খাবার, এমনকি বিশুদ্ধ পানীয় নেই। তাই আমরা যখনই খাবার নিয়ে যাই তখনই তারা ছুটে আসে। এতে তাদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় আমাদের। কিন্তু আমরা আসলে জানি এই চাপ ক্ষুধা নিবারণের জন্য। মানবিক এর সংকট কাটিয়ে উঠতে নিরন্তর কাজ করছে আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থাগুলো। কাজ করছে জাতিসংঘ। 2021 এবং 2022 সালের সংকট মোকাবেলায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই অঞ্চলে অনেক কাজ করেছে। এখনো যতটুকু সম্ভব সবাইকে সাথে নিয়ে কাজ করে চলেছে। খাদ্যের অভাবে প্রতিনিয়তই হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্য বলছে, দেশটির প্রায় 5,70,000 শিশুই অপুষ্টিজনিত রোগে আক্রান্ত। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান সরকার, কিন্তু নতুন সরকার ও নবগঠিত প্রশাসনের হাতেও বদলায়নি দেশটির জনগণের ভাগ্য। দিন দিন খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশটি। এ অঞ্চলে শিশুশ্রম আইন বলতে কিছুই নেই। পেটের দায়ে পরিবারগুলো বাধ্য হয়ে ছোটদের কাজে পাঠাচ্ছেন।
এদিকে নারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। নারীদের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাও নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা পালনের আদেশ দিয়ে আফগান নারীদের আরও একটি মৌলিক অধিকার কেড়ে নিল তালেবানরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। 2022 সালের বিশ্বকাপ আয়োজন করেছিল কাতার। সেবার এর আয়োজনের প্রস্তুতিতে প্রায় 6,500-এর বেশি দক্ষিণ এশিয়ান শ্রমিকের মৃত্যু হয় বলে নিশ্চিত করে দ্য গার্ডিয়ান। এবার মানবাধিকার লঙ্ঘনের একই রকম অভিযোগ তুলে ফিফাকে 2034 সালের সৌদিতে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ। নাসরিন আক্তারের রিপোর্ট। মরুর বুকে বিশ্বকাপ 2022 সালে গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়ে দেয় মধ্যপ্রাচ্যের দেশ কাতার। কিন্তু জমকালো এই আয়োজনের অন্য পিঠে রয়েছে অন্ধকার গল্প। স্টেডিয়াম নির্মাণ করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে কয়েক হাজার মানুষকে। দ্য গার্ডিয়ানের তথ্য মতে সংখ্যাটা 6,500-এর বেশি। 12 বছর পর 2034 সালে আবারও মধ্যপ্রাচ্যে ফিরছে বিশ্বকাপ। এবার হোস্ট সৌদি আরব। এরই মধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ফিফাকে সৌদিতে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ। কারণটা স্বাভাবিক। সম্প্রতি প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদন বলছে 2024 সালের প্রথম 6 মাসের মধ্যেই প্রায় 900 বাংলাদেশি শ্রমিক সৌদিতে মারা যান। এই মৃত্যুকে স্বাভাবিক বলা হলেও আড়ালে থেকে যাচ্ছে প্রকৃত তথ্য। কিন্তু সৌদি আরব থেকে বিশ্বকাপ সরানোর কোনো কারণ দেখছে না ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। দেশটিতে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে ফিফা। মানবাধিকার ইস্যুতে অনেক আপত্তি থাকার পরও ফিফা দেশটিকে 5 নম্বরের মধ্যে 4.2 দিয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ। সংস্থাটি সৌদিতে ফুটবল বিশ্বকাপের আয়োজনে মানবাধিকার ঝুঁকি মধ্যম বলে উল্লেখ করে। কিন্তু মানবাধিকার বিষয়ে এই মূল্যায়নকে তিরস্কার করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ। এ বিষয়ে সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা ডিভিশনের ডেপুটি ডিরেক্টর মিশেল পেজ জানান, সৌদি আরবের অভিবাসী শ্রমিকেরা ভয়ঙ্কর নির্যাতনের শিকার হচ্ছে। 2 বছর ধরে করা এক গবেষণায় অভিবাসীদের 150টি সাক্ষাৎকার নেওয়ার পর এই তথ্য পেয়েছে সংস্থাটি। এমনকি জোরপূর্বক শ্রমেরও অভিযোগ দেশটির বিরুদ্ধে। আমরা নতুন এক পদক্ষেপ নিয়েছি, যেখানে কর্মীরা তাদের পছন্দ মতো নিয়োগকর্তা বদলাতে পারবেন। কর্মীদের সকল তথ্য সরকারি সিস্টেমে আপলোড করা হয়েছে। প্রায় 6 লাখ সংস্থা এ পোর্টালে সাইন করেছে। যদিও সৌদি আরবের 2034 সালের ওয়ার্ল্ড কাপ বিটের প্রধান হাম্মাদ আল বালাওয়ের দাবি, দেশটির মানবাধিকার পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি হয়েছে। এ সময় দেশটি শ্রমনীতি উন্নয়নে নতুন আরও কি পদক্ষেপ নিয়েছে তা উল্লেখ করেন। সৌদির বিডিং এর ঝুঁকিগুলো শনাক্ত করা হয়নি, এমনকি কিভাবে মানবাধিকার ইস্যুতে ঝুঁকি মোকাবিলা করা হবে তাও উল্লেখ করা হয়নি। তারা কিভাবে বিশ্বকাপের আয়োজন করবে যাতে আবার পুরো প্রক্রিয়া কলঙ্কিত না হয় এ বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশ করেনি। 2034 বিশ্বকাপে অংশ নেবে 48 দল। দেশটির 5টি শহরের 15টি স্টেডিয়ামে বসবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। লিটন দাসকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 15 সদস্যের টি20 দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ পেসার রিপন মণ্ডল। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে নিয়েই নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত। টেস্ট ও ওয়ানডে সিরিজের নেতৃত্বে দেওয়া মেহেদী মিরাজ আছেন টি20 স্কোয়াডে। ওয়েস্ট উইন্ডিজ সিরিজ থেকে ছুটি নেওয়া মোস্তাফিজের জায়গা সুযোগ পেয়েছেন তানজিম সাকিব। বাদ পড়েছেন আরেক পেসার শরীফুল ইসলাম। দলে ফিরেছেন শামীম পাটোয়ারি, আফিফ হোসেন ও নাসুম আহমেদ। কিংস্টনের সিরিজের প্রথম টি20 16 ডিসেম্বর। এ ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।